Dear students, welcome you once again to my online class. দেখো, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ক্লাসটি হলো অবশ্যই একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। রাষ্ট্রবিজ্ঞানের আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং সেই প্রশ্নটি হলো, ফ্যাসিবাদ বলতে কি বোঝো, ফ্যাসিবাদের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বা সর্বাত্মক ব্যবস্থা বলতে কি বোঝো, একই কথা। সর্বাত্মক ব্যবস্থা বলতে কি বোঝো, সর্বাত্মক ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, প্রথমে বলি ফ্যাসিবাদ কাকে বলে। দেখো, এই ফ্যাসিবাদের সংজ্ঞাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা ফ্যাসিবাদের সংজ্ঞা দিয়েছেন। তো তাদের অনুসরণ করে আমরা বলতে পারি যে ফ্যাসিবাদ বলতে আমরা সেই ব্যবস্থাকে বোঝায় বা সেই ব্যবস্থাকে বুঝি যেখানে রাষ্ট্রকে সর্বশক্তিমান বলে মনে করা হয়। কথাটা বোঝার চেষ্টা করো। ফ্যাসিবাদ বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যে এই ব্যবস্থায় রাষ্ট্রকে সর্বশক্তিমান বলে মনে করা হয়, এবং বলা হয় যে রাষ্ট্রের মধ্যে থেকেই ব্যক্তিকে জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্রের সব নির্দেশ মেনে চলতে হবে, রাষ্ট্রের কোনো ধরনের বিরোধিতা করা চলবে না। এ কথায় কিন্তু ফ্যাসিবাদের বলা হয়। এবং ফ্যাসিবাদের সেই কারণে মূল নীতি হলো এক দল, এক ব্যক্তি এবং এক রাষ্ট্র। কথাটা বোঝার চেষ্টা করো। তার ফ্যাসিবাদ বলতে আমরা সেই ব্যবস্থাকে বুঝি যে ব্যবস্থায় রাষ্ট্রের সর্বশক্তিমান ক্ষমতাকে স্বীকার করে নেওয়া হয় এবং রাষ্ট্রের অধীনে থেকেই ব্যক্তিকে জীবন পরিচালনা করতে হবে, রাষ্ট্রের সব কিছু নীতি নিয়মকানুন তাকে মেনে চলতে হবে, রাষ্ট্রের বিরোধিতা করা যাবে না, রাষ্ট্র যা বলবে সেটাই সে মেনে চলবে। এবং বলা যায় এই ব্যবস্থার মূল কথা হলো রাষ্ট্রের জন্য ব্যক্তি বলি প্রদত্ত, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য ব্যক্তি বলি প্রদত্ত। কথা বোঝার চেষ্টা করো। এবং এই ফ্যাসিবাদের মূল কথা হলো এক দল, এক ব্যক্তি এবং এক রাষ্ট্র। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর বিশেষ কিছু বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায়। সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। ফ্যাসিবাদী ব্যবস্থার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো এখানে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় এবং সেই রাজনৈতিক দল অসীম ক্ষমতার অধিকারী হয়। কথাটা বোঝার চেষ্টা করো। আর ফ্যাসিবাদী ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় এবং সেই রাজনৈতিক দলই সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে এবং সেই রাজনৈতিক দলই জনগণের ভাগ্যের নির্ধারক হয়ে দাঁড়ায়। যেমন একদা ইতালিতে মুসোলিনির নেতৃত্বে যে ফ্যাসিস্ট দল গঠিত হয়েছিল, সেই ফ্যাসিবাদী দল কিন্তু ইতালির সর্বময় কর্তৃত্ব ভোগ করত। দ্বিতীয়ত, এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এখানে যে রাজনৈতিক দলটি থাকে তার একটা মতাদর্শ থাকে এবং অবশ্যই সেই মতাদর্শটি হলো শোষণমূলক এবং অত্যাচারী মতাদর্শ। অর্থাৎ কোনোভাবে ব্যক্তিকে স্বাধীনতা তারা দেয় না, ওই দলই সর্বময় কর্তৃত্ব ভোগ করে। 3 নম্বর আমরা যেটাকে বলবো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, যেখানে রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব স্বীকার করে নেওয়া হয় এবং বলা হয় যে রাষ্ট্রই সর্বশক্তিমান, রাষ্ট্রই সব কিছুর নির্ধারক, এ কথা মেনে নেওয়া হয়। 4 নম্বর আমরা ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্যটির কথা বলবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরা এই মতবাদে ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয় এবং বলা হয় যে পুঁজিবাদী ব্যবস্থায় যখন কোনো একজন বুর্জোয়া বা পুঁজিবাদীর অধীনে উৎপাদন ব্যবস্থার ভার দেওয়া হয়, সে উৎপাদনকে সর্বাধিক করবে এবং তাতেই কিন্তু জাতির উন্নতি সম্ভব। অর্থাৎ এখানে সম্পত্তির জাতীয়করণের কথা বলা হয় না, এখানে পুঁজিবাদী ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয় এবং পুঁজিবাদী ব্যবস্থার নিয়ম অনুযায়ী পুঁজিবাদীদের হাতেই সমস্ত কিছু উদ্যোগ বা উৎপাদন ক্ষেত্র ছেড়ে দেওয়া হয়।
নেক্সট আমরা বলব 5 নম্বর বৈশিষ্ট্য, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ফ্যাসিবাদ কিন্তু যুদ্ধবাদ নীতিকে সমর্থন করে। এদের কথা হলো শান্তি নয় যুদ্ধ চাই, অর্থাৎ এরা যুদ্ধবাজ নীতিতে বিশ্বাসী। তারা সবসময় চায় যে যুদ্ধ লেগে থাকুক, যুদ্ধবাজ নীতিতে এরা বিশ্বাসী। এরা শান্তিকে গুরুত্ব দেয় না, এই জন্য এদের মতাদর্শই হলো শান্তি নয় যুদ্ধ চাই। নেক্সট 7 নম্বর বৈশিষ্ট্য হলো ফ্যাসিবাদের, এরা গণতন্ত্র বিরোধী। গণতন্ত্রকে এরা মূর্খের শাসন ব্যবস্থা বলে মনে করে এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে কোনো উন্নতি হতে পারে না বলেই এই মতবাদে বিশ্বাস করা হয়। 8 নম্বর হলো ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এই মতবাদ, অর্থাৎ এই মতাদর্শে জনগণকে কোনো স্বাধীনতা দেওয়া হয় না। বলা হয় একমাত্র সব স্বাধীনতা থাকবে রাষ্ট্রের হাতে, রাষ্ট্র যেটুকু ব্যক্তিকে স্বাধীনতা দেবে সেটুকুই সে ভোগ করবে, তার বেশি সে চাইতে পারবে না। 9 নম্বর দেশে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ব্যক্তি পূজা। এখানে ব্যক্তি পূজার বিষয়টিকে স্বীকার করে নেওয়া হয়, অর্থাৎ যিনি ফ্যাসিবাদী নেতা হবেন তাকেই অভ্রান্ত বলে মনে করা হয়, তাকে দেবতার মতো পূজা করা হয়। আর 10 নম্বর আমরা যে বৈশিষ্ট্যটির কথা বলবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা উগ্র জাতীয়তাবাদী মতবাদ, উগ্র জাতীয়তাবাদী মতবাদ। এবং এখানে মনে করা হয় যে এক জাতির অপর জাতির ওপরে অবশ্যই শাসন করার অধিকার আছে, অপর জাতির ওপরে শোষণ চাপিয়ে দেওয়ার অধিকার আছে। কথাটা বোঝার চেষ্টা করো, সবল জাতি দুর্বল জাতির ওপরে তার আধিপত্য চাপিয়ে দেবে, এটাই এখানে কিন্তু স্বীকার করে নেওয়া হয়। কথাটা বোঝার চেষ্টা করো। তার মানে যে এই যে বৈশিষ্ট্যগুলো বলা হলো, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু ফ্যাসিবাদকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য বিষয় থেকে পৃথক করে রেখেছে। আমি আবার বলি, ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে সেই ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রকে সর্বশক্তিমান বলা হয় এবং রাষ্ট্রের অধীনে থেকেই ব্যক্তির জীবন পরিচালিত হবে, এই কথা মনে করা হয়। ব্যক্তির কোনো অধিকার থাকবে না, যা রাষ্ট্র বলবে সেটাকেই ব্যক্তিকে মেনে চলতে হবে, রাষ্ট্রের নির্দেশ মানতে হবে, ব্যক্তির কোনো স্বতন্ত্র সত্তা স্বীকার করা হয় না। তো এখন এই ফ্যাসিবাদী মতাদর্শের মূল কথা হলো এক ব্যক্তি, এক দল এবং এক রাষ্ট্র। এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিশ্লেষণ করলে কতগুলো বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। প্রথমত, এখানে একটাই মাত্র রাজনৈতিক দলকে স্বীকার করা হয় এবং সেই রাজনৈতিক দল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। দ্বিতীয়ত, এই রাজনৈতিক দলের একটা মতাদর্শ থাকে এবং সেই মতাদর্শটা অবশ্যই শোষণমূলক মতাদর্শ। তৃতীয়ত, এখানে রাষ্ট্রকেই সর্বশক্তিমান বলে মনে করা হয়, রাষ্ট্রের কোনো বিকল্প নেই বলে মনে করা হয়, এভরিথিং ইজ ফর দ্য স্টেট এখানে বলা হয় এখানে ব্যক্তি রাষ্ট্রের জন্য বলি প্রদত্ত। 4 নম্বর আমরা যে বৈশিষ্ট্যের কথা বলবো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে ফ্যাসিবাদ বুর্জোয়া বা পুঁজিবাদী ব্যবস্থাকে স্বীকার করে, পুঁজিবাদী ব্যবস্থাকে স্বীকার করে এবং মনে করে যে পুঁজিবাদীদের হাতে উৎপাদন কেন্দ্র থাকা উচিত, তার ফলে কিন্তু উৎপাদনের সমৃদ্ধি ঘটবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এরা সম্পত্তির জাতীয়করণের কথা বলে না। 6 নম্বর আমরা যে বৈশিষ্ট্যটির কথা বলবো, ফ্যাসিবাদে উগ্র জাতীয়তাবাদ নীতিতে বিশ্বাসী, উগ্র জাতীয়তাবাদ নীতিতে বিশ্বাসী এবং মনে করা হয় যে যে সমস্ত শক্তিমান জাতি তার অধিকার আছে ওই নিম্ন জাতি বা দুর্বল জাতির ওপরে অত্যাচার করার, শোষণ করার। নেক্সট 7 নম্বর আমরা যে বৈশিষ্ট্যটার কথা বলবো, এখানে যুদ্ধবাজ নীতিকে সমর্থন করা হয়, বলা হয় শান্তি নয় যুদ্ধ চাই। 8 নম্বর যেটাকে বলবো সেটা হচ্ছে এখানে গণতন্ত্র বিরোধী এই মতবাদ, গণতন্ত্রকে এখানে স্বীকার করা হয় না, গণতন্ত্রকে বলা হয় একটা মূর্খের শাসন ব্যবস্থা। 9 নম্বর বলবো এখানে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয় না, এখানে সব স্বাধীনতা রাষ্ট্রের হাতে দেওয়া হয়, রাষ্ট্র যেটুকু জনগণকে দেবে সেটুকুতেই জনগণকে সন্তুষ্ট থাকতে হবে, এ কথাই প্রচার করা হয়। এবং 10 নম্বর হলো ব্যক্তি পুজোয় বিশ্বাসী, অর্থাৎ এখানে দেশের যিনি শাসক হবেন, ফ্যাসিবাদী শাসক, তাকে অভ্রান্ত বলে মেনে নিতে হবে, তিনি যা বলবেন সেটাকেই সকলকে মেনে চলতে হবে। এবং লাস্টলি যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে এখানে সাধারণ জনগণের ওপরে একবারে অসহনীয়, অমানবিক, নৃশংস অত্যাচার চালানো হয় এবং ওই যে বললাম রাষ্ট্রের সব কিছু নির্দেশ তাকে পালন করতে হবে,
রাষ্ট্রের নির্দেশকে কোনোভাবেই অমান্য করা যাবে না। সুতরাং এই সব বৈশিষ্ট্যগুলোই ফ্যাসিবাদী ব্যবস্থাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য ব্যবস্থা থেকে পৃথক করে রেখেছে। একদা মুসোলিনির নেতৃত্বে ইতালিতে এরকম ফাঁসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড share my channel. So thank you. So have a good day.